জীবনের শেষ দিকের পরিকল্পনা, সত্যি বলতে কি, এই বিষয়টা নিয়ে কথা বলতে আমরা অনেকেই স্বস্তি বোধ করি না। কিন্তু এটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই কঠিন কাজটা একটা সহজ কাঠামোর মধ্যে ফেলে গুছিয়ে আনা যায়। শুরুতেই এই কথাটা দেখুন, মূল্যবোধের বদলে অপরাধবোধ থেকে জীবন মরণের সিদ্ধান্ত নেওয়া ভাবা যায়? যখন কোনো পরিষ্কার পরিকল্পনা থাকে না, তখন আমাদের আপনজনেরা ঠিক এই রকম একটা ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে পড়েন। কি করা উচিত তা নিয়ে ভাবতে গিয়ে তারা নিজেদের মূল্যবোধের চেয়েও বেশি অপরাধবোধে ভোগেন। আসলে এই যে সংকট, এর মূল কারণটা কিন্তু চিকিৎসা সংক্রান্ত না, এটা হলো তথ্যের সংকট। যখন পরিবারের কেউ জানেই না যে তার প্রিয়জনের আসল ইচ্ছাটা কি, তখন তো একটা গভীর সমস্যা তৈরি হবেই, তাই না? একটু ভেবে দেখুন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই হুট করে পরিবারগুলোকে কী সব প্রশ্নের মুখোমুখি হতে হয়। যেমন ধরুন, এই কোর্ট স্ট্যাটাস, এটার মানে কি? মেডিকেয়ার ঠিক কি কি খরচ দেবে? যদি লম্বা সময়ের জন্য সেবা যত্নের দরকার হয়, তখন কি হবে? স্বাস্থ্য নিয়ে যে ইচ্ছাগুলো, সেগুলো কি কোথাও আইনত লেখা আছে? আর কার কাছে চিকিৎসার তথ্য জানার অধিকার থাকবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পরিবারে ভুল বোঝাবুঝি, এমনকি বিভেদ পর্যন্ত তৈরি হয়। অথচ একটু পরিকল্পনা থাকলেই কিন্তু এই মানসিক যন্ত্রণাটা এড়ানো যেত। তো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে হলো হাত পা গুটিয়ে বসে থাকা, আর অন্যদিকে হলো সবকিছু গুছিয়ে পরিকল্পনা করা। আর এই দুটোর ফলাফলের মধ্যে আকাশ পাতাল তফাত। গবেষণায় দেখা গেছে, যখন কারোর ইচ্ছাগুলো পরিষ্কারভাবে লেখা থাকে, তখন তার পরিবার আর নিজেদের অসহায় ভাবে না, বরং তারা একটা শক্তি পায়, মনে করে যে তারা সঠিক সিদ্ধান্তটাই নিতে পারছে। তাহলে সমাধানটা কি? সমাধান হলো অ্যাডভোকেট ডিসিশন মেকার হয়ে ওঠা, মানে নিজের সিদ্ধান্তের পক্ষ নেওয়া। এটা এমন একটা ভূমিকা যেখানে একজন মানুষ আগে থেকেই সক্রিয়ভাবে তার নিজের ভবিষ্যতের জন্য সব সিদ্ধান্ত গুছিয়ে রাখে। আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু কিন্তু এটাই, মানে একজন অ্যাডভোকেট ডিসিশন মেকার হলেন সেই ব্যক্তি যিনি তার স্বাস্থ্য আর আর্থিক ইচ্ছাগুলো পরিষ্কার করে লিখে রেখেছেন এবং সবাইকে জানিয়েও রেখেছেন, যাতে তার কথাগুলো সম্মান পায়। দেখুন, এই কাজটাকে ভয় পাওয়ার মতো কিছু নেই, বরং এটা নিজের জন্য নিজের ইচ্ছার পক্ষে দাঁড়ানোর একটা দারুণ শক্তিশালী পদক্ষেপ। আর এর ফলে যে মানসিক শান্তিটা আসে, সেটা অমূল্য। আচ্ছা, চলুন তাহলে এই পরিকল্পনার যে ৩টি মূল স্তম্ভ আছে, তার প্রথমটা নিয়ে কথা বলা যাক। আর সেটা হলো ব্যক্তিগত চিকিৎসার ইচ্ছা। এখানে আমরা মূলত দেখব ঠিক কোন কোন চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। চিকিৎসার ইচ্ছার ব্যাপারটা তো অনেক বড় আর জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু দেখুন, এটাকে যদি আমরা ৪টা সহজভাবে ভাগ করে নিই, তাহলে কিন্তু পুরো বিষয়টা অনেক সহজ হয়ে যায়। যেমন, প্রথমত একটা লিভিং উইল তৈরি করা, দ্বিতীয়ত নিজের কোর্ট স্ট্যাটাস কী হবে সেটা ঠিক করা, তৃতীয়ত লাইফ সাপোর্টের ব্যাপারে নিজের ইচ্ছাটা পরিষ্কার করা, আর সবশেষে ব্যথা কমানোর চিকিৎসাটা কতটা জরুরি সেটাও বলে দেওয়া। এই যে কোর্ট স্ট্যাটাস শব্দটা শুনলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু অনেকেই এর আসল মানেটা ঠিকমতো বোঝেন না। একদম সহজ করে বললে, এটা হলো ডাক্তারদের জন্য একটা নির্দেশ। যদি কখনো হার্ট বা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন তাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করা হবে নাকি হবে না, এটাই ঠিক করে দেয় কোর্ট স্ট্যাটাস। এখানে দেখুন, দুটো প্রধান বিকল্পের মধ্যে তফাৎটা কত পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে আছে ফুল কোড, এর মানে হল হার্ট বা নিঃশ্বাস চালু করার জন্য যা যা করার সম্ভব ডাক্তাররা তার সবই করবেন। আর অন্যদিকে আছে ডু নট রিসাসিটেট বা ডিএনআর, এর মানে হল হার্ট বা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তা আবার চালু করার কোনো চেষ্টা করা হবে না। কোনো জটিল কথা নয়, একদম সোজাসুজি দুটো পথ। এর বাইরেও কিন্তু আরও কিছু ব্যক্তিগত ইচ্ছার কথা ভাবা দরকার। যেমন ধরুন, আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো প্রয়োজন আছে কিনা, বা সাংস্কৃতিক কোনো বিশ্বাসের কারণে বিশেষ কোনো চিকিৎসার পছন্দ অপছন্দ আছে কিনা, এমনকি কৃত্রিমভাবে খাবার দেওয়া হবে কিনা বা অঙ্গদান করতে চান কিনা, এই সব সিদ্ধান্তও কিন্তু একজন মানুষের ইচ্ছার পুরো ছবিটা তুলে ধরে। এগুলো খুব জরুরি। বেশ, তাহলে চিকিৎসার ইচ্ছার পর এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে। এটা হলো নির্বাচিত কণ্ঠ, মানে এমন একজনকে বেছে নেওয়া আর তাকে তৈরি করা যিনি প্রয়োজনের সময় আপনার হয়ে কথা বলতে পারবেন, যখন হয়তো আপনি নিজে বলার মতো অবস্থায় থাকবেন না। এই ব্যক্তিকে আইনত বলা হয় হেলথ কেয়ার প্রক্সি। আর এই দায়িত্বটা দেওয়ার জন্য শুধু ভালোবাসা থাকলেই চলে না,
এমন একজনকে বেছে নিতে হয় যিনি আপনার মূল্যবোধগুলো বোঝেন, আপনার ইচ্ছাগুলোকে সবকিছুর ওপরে রেখে সম্মান করবেন, কারণ দিন শেষে তাকেই কিন্তু আপনার হয়ে সিদ্ধান্তটা নিতে হবে। তো এই নির্বাচিত কণ্ঠকে তৈরি করার জন্য কয়েকটা ধাপ আছে। প্রথমত সঠিক মানুষটাকে বেছে নেওয়া, তারপর তাকে নিজের ইচ্ছাগুলো নিয়ে খুঁটিনাটি সব জানানো, একরকম ট্রেনিং দেওয়া আর কি। এরপর হেপে অথরাইজেশন ফর্মটা পূরণ করা জরুরি, যাতে তিনি আপনার চিকিৎসার তথ্য পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এই সব নিয়ে তার সাথে খোলাখুলিভাবে কথা বলা শুরু করা। এই ধাপগুলো পার করলেই নিশ্চিত হওয়া যায় যে তিনি শুধু নামেই প্রক্সি নন, কাজের জন্য পুরোপুরি তৈরি। আর এই কঠিন আলোচনাগুলো শুরু করা কিন্তু সহজ না। তাই একটা মজার জিনিস হতে পারে ফ্যামিলি কমিউনিকেশন স্ক্রিপ্ট, মানে আগে থেকে গুছিয়ে রাখা কিছু কথা বা প্রশ্ন যাই আলোচনা শুরু করতে সাহায্য করে। এটা থাকলে পরিবারের সবার সাথে কথা বলাটা অনেক সাবলীল হয়ে যায়। আর এখান থেকে আমরা চলে আসি আমাদের তৃতীয় এবং শেষ স্তম্ভে, আর সেটা হলো আর্থিক ও বীমার বাস্তবতা। কারণ চিকিৎসার ইচ্ছার পাশাপাশি এই দিকটা না ভাবলে পরিবার হঠাৎ করে একটা বিরাট আর্থিক সংকটে পড়তে পারে। যেমন ধরুন মেডিকেয়ারের কথাই, এর অনেকগুলো পার্ট আছে। পার্ট এ সাধারণত হাসপাতালের খরচ দেখে, পার্ট বি দেখে ডাক্তারের ভিজিট বা আউটপেশেন্ট চিকিৎসার খরচ, আবার পার্ট ডি হলো ওষুধের জন্য। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো মেডিকেয়ার কিন্তু সবকিছু কভার করে না। বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য নার্সিংহোমে থাকার খরচটা এর আওতায় পড়ে না। এই ব্যাপারটা না জানলে পরিবার কিন্তু পরে খুব বিপদে পড়ে যেতে পারে। তাই আরও কয়েকটা আর্থিক দিক খেয়াল রাখা জরুরি, যেমন কোনো সাপ্লিমেন্টাল ইন্স্যুরেন্স বা মেডিক্যাপ পলিসি আছে কিনা সেটা দেখে নেওয়া। লম্বা সময়ের জন্য সেবার দরকার হলে মেডিকেইডের জন্য পরিকল্পনা করা যায় কিনা সেটাও ভাবা উচিত। আর হ্যাঁ, সব পলিসিতে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীর নাম ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করা তো একদমই জরুরি। তো এই যে এতক্ষণ ধরে আমরা তিনটা স্তম্ভ নিয়ে কথা বললাম, চিকিৎসার ইচ্ছা, নির্বাচিত কণ্ঠ আর আর্থিক বাস্তবতা, এই সবকিছুর শেষে আসলে আমরা কি পাচ্ছি? এর চূড়ান্ত উপহারটা কি? এর চূড়ান্ত উপহার হল স্বচ্ছতা। মনে আছে আমরা আলোচনা শুরু করেছিলাম বিভ্রান্তি আর অপরাধবোধের কথা দিয়ে? এই পরিকল্পনার আসল লক্ষ্য হল সেই অনুমান আর অপরাধবোধকে সরিয়ে সেখানে আত্মবিশ্বাস আর মানসিক শান্তি নিয়ে আসা। পরিবার তখন আর অন্ধকারে হাতড়ে বেড়ায় না, তারা পরিষ্কারভাবে জানে কোনটা করণীয়। আর এর ফলেই তৈরি হয় পারিবারিক অখণ্ডতা। এটা এমন একটা অবস্থা যেখানে একটা পরিবার কোনো রকম দ্বিধা বা অনুশোচনা ছাড়াই আত্মবিশ্বাসের সাথে বলতে পারে যে তারা তাদের প্রিয়জনের ইচ্ছেকেই সম্মান জানিয়েছে। আমরা কি ঠিক কাজটা করলাম, এই ভয়ঙ্কর প্রশ্নটা তখন আর তাদের তাড়া করে বেড়ায় না। তাই শেষ পর্যন্ত এই পুরো পরিকল্পনাটা আসলে মৃত্যু নিয়ে নয়, এটা হলো জীবন নিয়ে। এটা নিশ্চিত করা যে জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে যেন একজন ব্যক্তির নিজের মূল্যবোধেরই প্রতিফলন ঘটে। এটাকে একটা ভয়ের বিষয় না ভেবে বরং ভালোবাসা আর নিজের ইচ্ছার প্রতি সম্মান জানানোর একটা উপায় হিসেবে দেখা উচিত। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একজন ব্যক্তির শেষ ইচ্ছা তার প্রিয়জনদের জন্য একটা পরিষ্কার পথ দেখিয়ে দেবে, নাকি তাদের একটা কষ্টকর অনুমানের মধ্যে ফেলে দিয়ে যাবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদের হাতেই।